নমস্কার বন্ধুরা, আমি মনত সাধন জানাই সবাইকে আবার একটা নতুন পডকাস্টের এপিসোডে। আজকের এপিসোডে গেস্ট হিসেবে যিনি রয়েছেন, এই মানুষটি আমাদেরকে সিনেমাতে ও সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে আমাদেরকে প্রতি মুহূর্তে এন্টারটেনমেন্ট দিয়ে থাকে। এনার অ্যাক্টিং এতটাই ইম্প্যাক্টফুলকে আমাদেরকে বিলিভ করায় যে এই মানুষটা নেগেটিভ রোল যখন করে তখন মনে করায় যে না, সত্যি রিয়েল লাইফে মনে মানুষটা এরকমই হয়তো বাজে শয়তান বা ভিলেন, বাট পরে হলে না, এটা তো অ্যাক্টিং। যাই হোক, এনাকে অনেকে কাটাপ্পা নামেও চেনে। তো দাদা বলো, ফার্স্ট অফ অল তুমি কেমন আছো? ভালো আছি, তোমাদের আশীর্বাদে অনেক 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 ভালো আছি। আর অসংখ্য ধন্যবাদ, বিকজ তুমি আমাকে এরকম একটা অপরচুনিটি দিলে তোমার সাথে ইন্টারভিউ করার জন্য। প্রথমত একটা কথা বলবো, তুমি অভিনয় জগতে কবে আসলে বা কীভাবে? দেখো, অভিনয় জগতে আমার আসা হচ্ছে অনেক বছর আগে। তো আমি আগে ইন্ডাস্ট্রিতে আমি আগে ম্যানেজার ছিলাম, ম্যানেজারই করতাম। তো তখন আমার এই লুক ছিল না, তখন আমার অন্যরকম লুক ছিল। আমার মাথায় চুল ছিল, দাড়ি রাখতে পছন্দ করতাম না। তো আমার একটা জার্নি ছিল, মানে প্রায় 13-14 বছরের একটা জার্নি ছিল। তো সেখান থেকে তারপরে আমার বিয়ে হয়, আমার ওয়াইফ অসুস্থ হয়। সেখান থেকে আমি পুরো ইন্ডাস্ট্রি থেকে প্রায় 6-7 বছর একদম ইন্ডাস্ট্রি থেকে বাইরে। আমি কালীঘাটে এখানে হকারি করতাম, অনেক কষ্ট করেছি, অনেক কিছুই করেছি, এখনও স্ট্রাগল করছি। স্ট্রাগল না করলে কিচ্ছু হবে না। তো হঠাৎ কোথাও মনে হলো যে অভিনয়টা তো একটা আমার ইচ্ছে ছিল, তো কিন্তু আমি ম্যানেজার হয়ে গেছিলাম। তো আবার অভিনয় জগতে আমি অভিনেতা হওয়ার জন্য আমি ফিরে এসেছি। তোমার ফিরে আসার জার্নি হচ্ছে, আমি আগে জিদ্দার সাথে ক্রান্তিতে অভিনয় করেছিলাম, ক্রান্তি মুভিটা অনেক আগে। ওগুলো যখন ম্যানেজার ছিলাম, যখন অভিনেতা হিসাবে ফিরলাম, আমি একটা ওয়েব সিরিজ করি। তখন মজাটা হয় যখন ওয়ার্কশপ হচ্ছিল, আমি রাজেশ শর্মার আমি রাইট হ্যান্ড হয়েছিলাম। তো সেখানে ঘটনাটা হয়েছিল, ওখানে অনেকগুলো গুন্ডা ছিল, প্রায় 7 থেকে 8 জন গুন্ডা ছিল। তখন আমার মাথায় চুল ছিল, আমি হারিয়ে যাব, এই গুন্ডাদের মাঝখানে আমি হারিয়ে যাব। কিন্তু যেহেতু আমার জার্নি ছিল ইন্ডাস্ট্রিতে, আমি এতজনের কাজ দেখেছি, আমি সেটা কাজে লাগালাম। আমি হ্যাঁ, সেটাই আমি হঠাৎ করে আমি দেখলাম যে ঠিক আছে চলো, আমি একবার ন্যাড়া হয়েছিলাম, তখন হালকা হালকা দাড়ি ছিল, মানে তখন হয়নি, আমি আগে হয়েছিলাম। আমি পরিচালককে দেখালাম যে এই ছবিটা কেমন লাগছে, তো উনি বললো ভালো লাগছে। তো আমি ন্যাড়া হয়ে গেলাম। তো উনি সেটা বুঝতে পারিনি হঠাৎ করে হয়ে যাওয়াতে আমি ওদের থেকে আলাদা হয়ে গেলাম। ওই আমার জার্নি শুরু, ওই ন্যাড়া হয়ে চুলটা কামিয়ে ওই দাড়ি রাখা, হালকা হালকা দাড়ি, ওই আমার জার্নি শুরু। এবং এই কাটাপ্পা নামটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি থেকে দিয়েছে, এবং সকলে যেখানেই যাচ্ছি কাটাপ্পা 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 করে যাচ্ছে। নিজের নামই ভুলে গেছি, আমার নাম কি নিজের। তো সেইগুলো হয়েছে, এবং কাটাপ্পা সব জায়গায় বলছে, আমি যেখানেই যাচ্ছি মানুষের কাছে। তো আমার ভালোও লাগছে। এমনকি দেব হিরো খাদান যখন আমি করতে যাই, তখন খাদানেও বলছে যে কাটাপ্পা এই জায়গাটার স্মাইল দাও। তো সেটাও ভালো লাগে। আমি দেবকে বললাম তুমিও বলছো, যাক আমার কাছে পাও না এই নামটা, আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় পাও না। আর জার্নিটা সত্যি খুব কঠিন আমাদের ইন্ডাস্ট্রিতে, একটা অ্যাজ এ অভিনেতা হওয়া কিন্তু খুব কঠিন। আমিও এখনও কিছু হইনি, আরও স্ট্রাগল বাকি, এখনও চলবে। হ্যাঁ, হয়তো আমার এই লুকের জন্য হয়তো মানুষ চেনে, মানুষ ভালোবাসে, আমি হয়তো একটু ফেসিলিটি পাই, এগিয়ে যাই। কিন্তু লুক হলেই হবে না, যাদেরকে বলছি বারবার, লুক হলে হবে না, অভিনয়টা করতে হবে। যদি তুমি অভিনয় না পারো, তাহলে তোমাকে একটা দুটো সুযোগ দেবে, তারপরে বার করে দেবে। আর যারা অভিনেতা হিসাবে এখানে স্ট্রাগল করতে আসছো তারা কিন্তু অন্য কিছু কাজ করো। আমি যেরকম শুধু অভিনয়টাই করি, আমার অভিনয় ছাড়া কিছু নেই। তো যারা অভিনয় করছো, যদি মানুষ না চেনে, তাহলে কিন্তু টিকে থাকাটা খুব দুষ্কর আমাদের ইন্ডাস্ট্রিতে। অ্যাকচুয়ালি তুমি এটা বললে কে শুধু লুকস হলে হবে না, এফর্টটা ম্যাটার করে অ্যাক্টিংয়ে। অ্যান্ড তুমি যেটা তোমার কাছে সবচেয়ে সাকসেসফুল সেটা হচ্ছে যে দেবদার মতো এরকম একজন মেগাস্টার তোমাকে কাটাপ্পা বলে করছে, সেটা তোমার কাছে একটা সাকসেস কিন্তু। একদম। এবার তোমার কাছে একটা কোয়েশ্চেন, যে তুমি অ্যাক্টিং লাইনে থাকো, প্রতিদিন তোমাদেরকে লড়াই করতে হয়, নতুন নতুন জিনিস ফেস করতে হয়, তাতে চেপে থাকতে হয়। জানো যে ওই জিনিসটা খারাপ হচ্ছে, তারপরেও মনে হয় যে না, এটাকে আমাকে ডিঙিয়ে এগোতে হবে, ঠিক আছে? তো তোমার একটা কথা বলো, যে এই যে মিডলে একটা গ্যাপ গিয়েছিল, তো তারপরে যখন তোমাকে কামব্যাক করতে গেলে, তখন কি কোনো অবস্ট্রাগল ফেস করেছিলে, নাকি নর্মালি যেমন ছিল ব্যাপারটা সেইভাবেই তোমাকে হয়ে গেছে? মানে আমার স্ট্রাগল পিরিয়ডের নাম তুমি সামনে বলতে মানে ধরো তুমি মিডিলে ছিলে না, তোমার মানে স্ত্রীর অসুস্থের জন্য করে, তারপরে তুমি যখন কামব্যাক করতে গেলে, তখন কি কোনো অবস্ট্রাগল ফেস করেছিলে, নাকি নর্মালি আবার সবাই চিনতে বলে তুমি ওখান থেকে পুল আপ করে নিতে পেরেছিলে? না, ওরকম ব্যাপার নেই। আমাকে অডিশান দিতে হয়েছে, আমি অডিশান দিয়েই করেছি। আমি যাই মোটামুটি করেছি, অডিশান দিয়েই করেছি। তো যে কোনো জিনিস করতে গেলে ছোট্ট, আমি যারা স্ট্রাগল করছে তাদের উদ্দেশ্যে বলতে হয় যে ছোট্ট একটা কোনো যদি তোমার ডায়লগ পাও, সেটাকে ছাড়বে না,
সেটাকে মনে হবে যে হ্যাঁ পারবো, আর না নেই, তো তোমাকে সেটা এগাতে হবে। রাবণের জিতের রাবণ একটা দৃশ্য বলছি, সেখানে আমাকে আমি খুব ছোট্ট একটা জায়গায় ছিলাম, ওখানে আমাকে জিদ্দা মারবে, জিদ্দার সাথে আমার খুব দাদা ভাইয়ের মতন সম্পর্ক। জিদ্দা আমাদের কালীঘাটের ছেলে। তো সেইখানে জিদ্দা যখন আমাকে মারবে, কালীঘাটের ছেলে বলে বা দাদা মতন সম্পর্ক হলে জিদ্দা, আমি কিন্তু মানে অডিশন দিয়েই করেছি যা করেছি। তো সেইখানে আমাকে যখন মারবে, আমি যখন পড়বো, তো আমার মুখে না ছিল না। আমি কিন্তু অনেকটা উঁচু থেকে পড়েছি মাটিতে নিচে, আমার কিন্তু এখান থেকে কেটে গেছিলো কোল্ড ড্রিঙ্কসের বোতল চিটকে। মানে না বলো কেন, আমার কাছে একটাই সুযোগ দেখাতে হবে, এইভাবে এগাতে হবে তোমাদেরকে স্ট্রাগল করে। আর যারা নতুন নতুন করছো, অডিশন যখন দেবে খুব বুঝে শুনে দেখে যাবে, কেন মোটামুটি তোমার 80% ফেক হয়, 20% ঠিক থাকে, 80% ফেক একদম। তুমি যাবে, তোমার কাছে ওখানে অডিশন দেবে, তুমি টাকা পয়সা অনেক ব্যাপার আছে, তো সেগুলো তো তোমরা পা দেবে না। টাকা নিয়ে কাজ করবে, একদম টোটালি টাকা দিলে কাজ করবে, সেইভাবে এগাবে। আর কাজে তোমরা মোটামুটি না বলবে না, ভালো কাজ হলে করো, এগিয়ে যাও। হ্যাঁ, যখন তোমার একটু তোমার চেনা পরিচিতি হয়ে যাবে, নাম হয়ে যাবে, তখন তুমি বুঝেই কাজ করবে যে কোনটা তোমার ভালো কোনটা মন্দ, সেটা বুঝে কাজ করবে। কিন্তু আশা করছি তোমরা, এমন ইন্ডাস্ট্রিতে অনেক আর্টিস্ট আছে আমার থেকেও পুরনো, আমার থেকেও ভালো ভালো হয়তো অভিনয় করে, তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে তাদেরকে ইন্ডাস্ট্রিতে চেনে, লোক চেনে, তারা হয়তো কাজ পায়, কিন্তু মানুষ চেনে না। টলিউড হোক বলিউড হোক, তোমাকে যদি মানুষ না চেনে তাহলে কিন্তু খুব অসুবিধা। আমরা অভিনয়টা করি তো মানুষের জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা দেখবে না, অনেক আর্টিস্ট আছে, মানুষের যখন ছবি তুলতে যায় দুধছাই করে, মানে একটা মানে কত আবভাব, কিন্তু আসলে অভিনয়টা করা আমরা করেছি তাদের একটা, তারা যে ছবি তুলবে, তারা যে চিনছে আমাদের, তাদের জন্যই তো করা। তারাই তো আমাদের ভগবান, এই গণদেবতাই তো আমাদের ভগবান। আমরা কেন তাদেরকে দূরে সরিয়ে দেবো, কেন ইগনোর করব? আমি জানি না, অনেক আর্টিস্ট করে, অনেক আর্টিস্ট করে না, অনেক ভালো ভালো আমাদের বক্স আর্টিস্ট আছে, তারা কিন্তু এরকম করে না। আবার অনেক বড় বড় স্টাররা আছে, তারা এরকম করে, আমার দেখা। দাদা, অনেককে মানে ইয়াং এজ নতুন একদম অ্যাক্টিং করতে এসছে অনেক স্বপ্ন নিয়ে, তারা বলে যে আমরা প্রচুর রিজেকশান খাচ্ছি, আমার আর হচ্ছে না, ধৈর্য হারিয়ে ফেলছি। এই যে রিজেকশানটাকে কী করে মানে পুল অফ করবে বা রিজেকশানটাকে ডিল করবে, সেটা তুমি একটুখানি যদি বলে দাও, ইয়াং যারা এজ মানে নতুন একদম নামতে চাইছে। দেখো, থিয়েটার করো বা যাত্রা করো বা যেখানেই তোমরা অভিনয় শেখো, মন দিয়ে শেখো। 1, 2 নম্বর হচ্ছে কোনো স্ক্রিপ্ট যদি পাও বা নিজে তৈরি করে সেটা বাড়িতে আয়নার সামনে আগে অভিনয়টা করো। আগে দেখো যখন আয়নার সামনে, যে আমি এই ডায়লগটা থ্রো করতে গেলে আমার এক্সপ্রেশনটা কেমন হচ্ছে, আমাকে কেমন লাগছে, বা আমি কীভাবে কী করব, সেটা আয়নায় একটু প্র্যাকটিস করো বারবার ধরে। কেন তুমি যখন ক্যামেরার সামনে করে তুমি দেখতে পাচ্ছ না তুমি কী করছো, তো তোমাকে আমি যখন স্ক্রিপ্ট পাই, তখন কিন্তু আমি আগে আয়না থাকলে আমি নিশ্চয়ই আয়নার সামনে করে নিই যে আমি এইটা করবো বা এইভাবে করবো, সিচুয়েশন বুঝে আমি সেইভাবে করব। তো এইগুলো প্র্যাকটিস করতে হবে, এটা তো ঘটনাই। আর তুমি যদি একবার ভালো করো, দুবার ভালো করো, সবার চোখে পড়ে গেলে অটোমেটিক প্রোগ্রামার যারা আছে সবাই ডাকবে, ইপি যারা আছে নিশ্চয়ই তোমাদের ডাকবে। কিন্তু কাজ করতে হবে এমনভাবে, হ্যাঁ, লুকটা খুব ম্যাটার করে, ইন্ডাস্ট্রিতে লুকটা খুব ম্যাটার, লুকটা এমন করো। হ্যাঁ, আর একটা কথা যেটা আমি বলতে চাই, আগে নিজেকে আয়নায় দেখো যে আমি কি, মানে আমার বক্তব্য হচ্ছে আমি কি, আমাকে হিরোর মতন দেখতে না, আমি হিরো চাই, আমি হিরো রোল চাই, আমি হিরো ছাড়া করবো না, এটা নয়। আমাকে দেখতে হবে আমাকে কোনটা, আমি যদি ডাক্তার হিসাবে আমার ভালো লাগে তো আমি ওটা করব, আমাকে যদি ভিলেন হিসাবে ভালো লাগে আমি ভিলেন করব, আমি যদি হিরো হিসাবে ভালো লাগে আমি হিরো করব। আগে তোমাকে জানতে হবে যে আমি কী করতে চলেছি, এইটাও জানার খুব দরকার আছে। নিজেকে ভেতরে জানতে হবে যে আমি কি করলে আমাকে কোন লুকে আমায় মানাবে। লুকটা খুব ম্যাটার করে, সেটা টলিউড হোক বা বলিউড হোক, লুকটা খুব ম্যাটার করে। কেন লুকে মোটামুটি তুমি ধরে নাও 60% লুকে তুমি পেয়ে যাবে, এগিয়ে যাবে, আর 40% তোমার অভিনয় ক্ষমতা দেখাতে হবে। অ্যাকচুয়ালি তুমি বলতে চাইছো যারা নতুন অভিনয় করতে আসছে সবার আগে নিজেকে জানতে হবে, নইলে তুমি কখনো বুঝতে পারবে না। তুমি যদি নিজেকেই না জানো তাহলে অপর তোমাকে জানতে পারবে না, বুঝতে পারবে না। তাই অলওয়েজ যারা আছো অভিনয় করতে চাও আগে নিজেকে বোঝো, তারপরে দাদা যারা অ্যাডভাইসটা দিল, বিকজ দাদার প্রচুর এক্সপিরিয়েন্স আছে। দাদা, ফেলিওরটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য সেটা তুমি একটু বলো। হার মানলেই তবে জিততে শিখবে, ফেলিওর তো হবেই। ওই যে বললাম 80% অডিশন ফেক, 20% হয়তো ভালো হয়। যারা তোমাকে ফেলিওর করবে দেখবে তারা ইচ্ছা করেই করবে যাতে তোমাকে কিছু আদায় করা যায়। তুমি হয়তো জানো তুমি হয়তো ভালো করেছো, অথবা ভালো হয়নি। আবার এটাও সত্য কথা,
অনেক সময় যারা যেখানে সঠিক জায়গায় তুমি যাবে অনেক সময় ফেলিওর হয়, তারাও বসে আছে জাজ হিসাবে দেখার জন্য। তো তুমি যখন অডিশন দেবে ভালোভাবে দাও অডিশনটা কীভাবে দিতে হয় না দিতে হয় সেটা তুমি ইউটিউব থেকে শিখতে পারো বা অনেক জায়গায় শিখতে পারো, যেটা আমি বলছি সেরকমভাবে তোমরা শিখতে পারো। কোনো অডিশন যখন দেবে একদম প্রথমে তোমার নাম, তোমার একদম প্রোফাইল এগুলো বলবে, তারপর তুমি তোমার অভিনয়টা করবে, একটা জায়গায় দাঁড়িয়ে করবে, সেরকমভাবে করবে, এমনভাবে করবে যেটা তোমার ওনার মানে যারা জাজ আছে তাদের চোখে যেন ভালো লাগে। সেইভাবে তুমি এগাও, স্ট্রাগল করতে হয়, প্রতিটা পদে পদে স্ট্রাগল করতে হবে, তার সঙ্গে কিন্তু অন্য কিছু করো, নাহলে কিন্তু তুমি সার্ভাইভ করতে পারবে না। দাদা, তুমি আগে একটা বড় প্রজেক্টে কাজ করেছো খাকি বেঙ্গল চ্যাপ্টারে, সেটার এক্সপিরিয়েন্সটা বলো। ওখানে অত বড় খুব বড় বড় কাস্ট ছিল। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে আমার কাছে একটা সত্যি একটা পাওনা, একটা স্বপ্ন, এটা বলিউডের কাজ। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে যখন আমি অডিশান দিই, ওনারা বোম্বে বসে আছে আর আমি কলকাতায় আমার বাড়িতে বসে আছি। আমি অনলাইনে অডিশানটা দিই। এই অডিশানটা দেওয়ার একটা আলাদা মজা। আমি একটু আগে বললাম অডিশানটা অন্যরকমভাবে, এই অডিশানটা আমি একটু অন্যরকমভাবে দিয়েছি। একদম যেরকমভাবে গুন্ডার কাজ হয় সেরকমভাবে আমি একটা গুন্ডার ডেরা বানিয়ে আমার বাড়িতে আমি সেটাভাবে অডিশানটা দিয়েছিলাম, সেটা অনলাইনে। আর সত্যি কথা বলতে আমি জানতাম না যে কারা আমার অডিশানটা নিচ্ছে। আমি পরে জানতে পারলাম যে ওটা ভিকি সিদানা। মানে আমি যতটা জানি, হয়তো ভুলে জানতাম, মুকেশ ছাবড়ার পরে ওনারা বড় কাস্টিং হাউস, সেটা হচ্ছে ভিকি সিদানা। তো ওরা আমাকে তাই সেই এবং এই অডিশানটা কিন্তু অনেকের কাছে গেছে, তারা আমাকে চুজ করেছে, তাদের ভালো লেগেছে, তাদের মনে লেগেছে যে এই ক্যারেক্টার হিসাবে কাটাপ্পাকে নামা যেতে পারে। তো সেই ক্ষেত্রে বুলবুল দাস বলে একটা ক্যারেক্টার আমি পেয়েছিলাম এবং খুব ভালো কাজ বোম্বের, এবং খুব সম্মান পাওয়া যায়। স্যার ছাড়া তো কোনো কথাই নেই মুম্বাইতে, পেমেন্টও অনেক হাই। আর এই বইটাতে অভিনয় করে সত্যি এত ভালো লাগলো। একটা ইন্ডিভিজুয়াল একটা সিন, একটা ছোট্ট সিন হলো খুব ভালো, এবং এই কাজটা করে টলিউডে আমাকে সবাই খুব প্রশংসা করেছে, খুব ভালো হয়েছে। এবং ইভেন আমার পোস্টার মুম্বাইতে পড়েছে বুম্বাদা জিদ্দারের সাথে, সেটা আমি জানতামও না। আমি যখন জেনেছি আমার খুব ভালো লেগেছে। এবং নেটফ্লিক্সে আপনি যদি দেখেন সেই অ্যাডেও আমার আছে, সেগুলো অ্যাডেতেও আমার চলে। তো এইটা আমার কাছে একটা বড়ো পাওনা। এবং মুম্বাইতে আমাকে ডেকেছে, আমি যেতে পারছি না, এখনও অবধি যেতে পারিনি, যেহেতু আমার বাড়িতে একটু অসুস্থ প্রবলেম আছে। আমি যাব, নিশ্চয়ই মুম্বাই যাব, কেন সত্যি ওদের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে। একটা লাস্ট কোয়েশ্চেন, আর খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমার মতো যারা একদম বিগিনার কিছু করছে বা যারা অভিনয় করতে চাইছে। আমি প্রতিদিন সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি এমন বলবো যেটা আমার ভিতরে মোটিভেশন দেবে, আমাকে নিজে ইন্সপায়ার করবে যে না, আমি আজকে এই কথাটা বলে উঠলাম, আমি প্রতিদিন এই কথাটা বলে উঠলেই কিন্তু আমি সাকসেসফুল একদিন না একদিন হব, আমার আর কিচ্ছু লাগবে না। সেটা তুমি একটুখানি বলে দাও দর্শকদের। প্রতিদিন উঠে কিছু বলতে হবে না, একটাই জানবে, পজিটিভ লোকের সাথে মিশবে, নেগেটিভ লোকের সাথে মিশবে না, যে তোমাকে পজিটিভ থিঙ্কিং দেবে। তুমি এটা দেখবে, তুমি যদি বন্ধুবান্ধবের একটা সার্কেল দেখবে, যদি 6 জনের সাথে মেশো, 3 জন দেখবে তোমার সাপোর্ট করবে, বা 2 জন। তুমি এটা কিছু খেলতে যাচ্ছ বা কিছু করতে যাচ্ছ, যে পার্টিসিপেট করতে যাচ্ছ, তোমাকে আগে থেকেই দেখবে যারা নেগেটিভ তারা বলবে ধুর তুই পারবি না, তোর হবে না। এরা নেগেটিভ, এরা চায় না তোমার ভালো। যে 2 জন তোমার সঙ্গে দেবে না, না রে গা তুই পারবি, তুমি তাদের সাথে কথা বলো, পজিটিভ থিঙ্কিং। আমার কাছে নেগেটিভ বলে কিছু নেই, এগিয়ে যেতে হবে। হার জিত সব জায়গায় আছে, হার জিত। আমি যাত্রা যখন প্রথম করতে নেমেছি, এত লোকের মাঝে আমি যে যাত্রা করবো আমি ভাবিনি। পজিটিভ থিঙ্কিং নিয়ে নামবে, যে পারবো, কনফিডেন্স রাখতে হবে। সবসময় সকালে একটাই কথা বলবে যে আমি এগিয়ে যাব, আমি পারবো। হার মানবে না। হার মানার লোক তোমার অনেকে আছে, পিছন দিক দেখবে পা টানার লোক আছে। হার কোনোদিন মানবে না, এগিয়ে যাবে। দেখা যাক না, লড়াই করে বাঁচবে। হার জিত তো আছে। দাদা একটা খুবই ভালো মোটিভেশন দিল, আমি নিজেও মোটিভেট হলাম। আর দাদা আজকে এখানে বসে আমাকে অপরচুনিটিটা দিল, এটাও কিন্তু একটা আমার জন্য মোটিভেশন। দাদা যে কথাগুলো বললো সেগুলো যারা নতুন একদম অভিনয় করতে চায়, সেগুলো দাদার অ্যাডভাইসগুলো মেনে চলো, তাহলে অনেক দূর অবধি এগোতে পারবে। আর আবার একবার আমি লাস্টে বলবো, সেটা হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে এরকম সুযোগ দেওয়ার জন্য। আর আরও তুমি অনেক ওপরের দিকে ওঠো। আমি টিভিতে দেখে বলি যে দাদার সাথে একদিন বসে আমি একটা কনভারসেশন করেছিলাম, আমি গর্ববোধ করবো। আরও 10 জনকে বলবো যে এটা হচ্ছে আমাদের সুরজিৎ দা।
অ্যান্ড তুমি তো এখন দেশু 7-এ ইনভলভড আছো, সেটা নিয়ে কিছু যদি বলো। মুভিটা নিয়ে কিছু কিছু বলতে পারবো না, আমি খুব একটা ছোট্ট একটা পার্টে আছি, ছোট্ট একটা কারণ আমি যেহেতু যাত্রা করি, সেটা তো অডিশন দিতে হয়েছে আমাদেরকে। তো ছোট্ট একটা খুব একটা ছোট্ট ক্যারেক্টারে, ছোট্ট একটা, বেশি খুব বড় না আছি। দেবদাস সাথে কথা হয়েছে, আশা করছি পরের ছবিতে যদি হয় তো খুব ভালো একটা ক্যারেক্টার পাবো। কিন্তু আমি নেক্সট ইয়ারও যাত্রা করব। যাত্রা আমার খুব ভালো লেগেছে। যাত্রা করার উদ্দেশ্য আরও হচ্ছে, বিশেষ করে দেখুন, যাত্রায় টাকাটা খুব ম্যাটার করে, আমাদের সংসারও চালাতে হবে। তো তো যাত্রায় কী হয়, ক্যাশ টাকাটা পাওয়া যায়, সেটা আমাদের খুব সুবিধা হয়। কেন সিনেমা বা সিরিয়ালে ক্যাশ টাকাটা পাওয়া যায় না, কখন পাবো সেটাও ঠিক নেই। তো সেই জন্য যাত্রাটা করি, তার মাঝে গ্যাপ পেলে আমি সিরিয়াল বা মুভি করি। অনেক মাস ধরে আমি সিরিয়ালের থেকে একটু বাইরে আছি, যেহেতু যাত্রা করছি। এখন আবার করবো, সিরিয়ালে ফিরবো আশা করছি, আবার যাত্রা করবো, মিলেমিশিয়ে করছি। এইটাই হলো কথা, এগিয়েই চলো। আর ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই, ভিউ করো। আর কিছু বলবো না, ও অনেক বড় হোক এটাই আমি চাই। থ্যাংক ইউ সো মাচ দাদা, আর দেখা হচ্ছে নতুন পডকাস্টে।